শুভ সকাল। দ্বাদশ শ্রেণীর ব্যবসা শিক্ষা শাখার সকল ছাত্রদের স্বাগত জানাই আমার অনলাইন সেশনে। আমি আপনাদের সায়ন স্যার, যথারীতি ফিনান্স ব্যাংকিং ও বিমার দ্বিতীয় পত্রের নতুন একটি অনলাইন সেশন নিয়ে আপনাদের সাথে যুক্ত হলাম। আশা করি আপনারা সবাই সুস্থ আছেন, নিরাপদে আছেন এবং আপনারা জানেন যে কোভিডের দ্বিতীয় ফেজ কিন্তু মোটামুটি ইন্ডিকেশন শুরু হয়ে গেছে আমাদের দেশেও। তো সবাই সাবধানে থাকবেন, সুস্থ থাকবেন, স্বাস্থ্যবিধি যেটা আছে সেটা মেনে আপনারা চলবেন। তো এই বলেই লেকচারটি শুরু করছি এবং নিজেরাও ভালো থাকবেন, ফ্যামিলির সবাইকে নিয়ে ভালো থাকবেন। তো এই বলে আজকের লেকচারটি শুরু করছি। তো আজকে আমরা আলোচনা করব নৌ বিমা। নৌ বিমা নিয়ে আমরা গত ক্লাসেও আলোচনা করেছি, নৌ বিমার কিছু অংশ। তো আমরা নৌ বিমার দ্বিতীয় অংশ বা দ্বিতীয় পার্ট আজকে আলোচনা করব। আজকের আলোচনায় আমি গত ক্লাসে যে বলেছিলাম নৌ বিমা কি, নৌ বিমার তাৎপর্য, নৌ বিমার প্রকৃতি, এগুলো নিয়ে। তো আজকে আমরা নৌ বিমার প্রকারভেদ দেখব, নৌ বিমা চুক্তির জন্য প্রয়োজনীয় কি শর্তাবলী থাকে সেটা দেখব এবং বাড়ির কাজ। এই শ্রেণী বিভাগের থেকেই আপনাদের সৃজনশীল প্রশ্ন বেশিরভাগ ক্ষেত্রেই হয়। তো আপনাদের এই লেকচারটি খুবই গুরুত্বপূর্ণ। আমরা চলে আসি প্রথমেই প্রকারভেদ। প্রথমেই সমুদ্র যাত্রা। নির্দিষ্ট সমুদ্র পথে সংগঠিত ক্ষতি যে প্রমাণপত্রের মাধ্যমে পূরণের নিশ্চয়তা দেয় তাকে আমরা সমুদ্র যাত্রা বীমা পত্র বলে থাকি। অর্থাৎ নির্দিষ্ট সমুদ্র যাত্রা, অর্থাৎ কোথাও থেকে কোথাও যাবেন সেটা। তো একটি বন্দর হতে জাহাজ যাত্রা করে অন্য বন্দরে পৌঁছানোর মাঝখানে যদি সংগঠিত হয় তখন সেটা আমরা বলবো যাত্রা অভিমিত্রা বা যাত্রা বীমাপত্র অথবা সমুদ্র যাত্রা বীমাপত্র। যেমন ধরো চিটাং থেকে একটা জাহাজ ছেড়ে যাবে ব্যাংকক, তো এর মাঝখানে যদি কোনো সমস্যা হয় তাহলে সেটা হবে এই বিমার আন্ডারে। তারপর আসলো সময় বীমাপত্র। এটি হচ্ছে একটি নির্দিষ্ট সময়ের জন্য নৌপথে যদি কোনো ক্ষতি সংঘটিত হয় এবং সেজন্যই এই সময় বীমাপত্রটা করা হয়। সাধারণত এইটা 1 বছর, সর্বোচ্চ এটার মেয়াদ 1 বছর। আবার কোনো কোনো ক্ষেত্রে কোনো বন্দর থেকে যাওয়া ছাড়া যদি 3 মাস পরে সেটা হয়, সেটা 3 মাসই হয়। এই বীমাপত্র সময় বীমাপত্র বলবো, যেটা একটা নির্দিষ্ট সময়ে নৌপথে সংঘটিত ক্ষতি পূরণের জন্য। যদি কোথাও 3 মাস সময় লাগে পৌঁছাইতে তখন 3 মাসের জন্য করা যায়, বা কোথাও যদি 6 মাস লাগে সেটা 6 মাসের জন্য করা যায়, কিন্তু 1 বছরের বেশি সেটা মেয়াদ হবে না। তারপরে আসলো মিশ্র বীমাপত্র। যে বীমাপত্রের অধীনে নির্দিষ্ট সময় নির্দিষ্ট পথযাত্রায় সংঘটিত ক্ষতিপূরণের জন্য যে বীমাপত্রটা করা হয়। যেমন আমি যদি বলি চিটাং থেকে বা চট্টগ্রাম বন্দর থেকে লন্ডন যাবে একটা জাহাজ লন্ডন, তো মোটামুটি সেটার জন্য আমরা 6 মাসের একটা বীমাপত্র গ্রহণ করলাম। ঠিক আছে, সেটা হবে আমরা পথও মানে নির্দিষ্ট সমুদ্র যাত্রা বীমাপত্রের মধ্যে নির্দিষ্ট পথ, একই সাথে বীমার মেয়াদও 6 মাস, মানে এই দুইটা মিক্স করে মিশ্র বীমাপত্রটা হয়ে থাকে। পরে আসলো মূল্যায়িত। চুক্তিকৃত বীমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করে সে মূল্যের উপরে যদি বীমা নেওয়া হয় তাকে আমরা মূল্যায়িত বীমাপত্র বলি। বিষয়বস্তু ক্ষতিগ্রস্ত হলে বীমাকৃত মূল্যের সমপরিমাণ ক্ষতি বীমাকারী পূরণ করে, তবে আংশিক ক্ষতির ক্ষেত্রে ক্ষতি নির্ণয় করতে হয়। যদি পুরাটা হয় তখন সম্পূর্ণটার উপরে যেটুকু টাকা দেওয়ার কথা সেটুকুই দিবে, আর যদি আংশিক হয় সেক্ষেত্রে সেটা ক্ষতি বের করতে হবে। তো সেই ক্ষেত্রে আমরা হিসাব করি, হিসাবের ফর্মুলাটা হলো সম্পত্তির বীমাকৃত মূল্য ভাগ ক্ষতিগ্রস্ত সম্পত্তির বাজার মূল্য গুণ ক্ষতির পরিমাণ।
অর্থাৎ যেই সম্পত্তিটার ক্ষতি হলো সেটা কত টাকায় আমরা বীমা করছিলাম সেটার বর্তমান বাজার মূল্য দিয়ে ভাগ করব এবং যতটুকুন ক্ষতি হয়েছে সেটুকুন দিয়ে গুণ করব। অমূল্যায়িত বীমাপত্র। যেরূপ বীমা চুক্তি সম্পাদনের সময় বীমাকৃত বিষয়বস্তুর মূল্য নির্ধারণ করা হয় না, সংগঠিত ক্ষতি হওয়ার পরে বা ক্ষতি হওয়ার পর যেটা হয়, যেমন ভাড়ার খরচ, যেমন জাহাজি খরচ, এই ধরনের খরচ এই ক্ষতির আওতাভুক্ত। যেমন ভাড়া, এটা কত ঠিক করা যায় না আগেই, ঠিক আছে। তো এই ধরনের ক্ষেত্রে অমূল্যায়িত বীমাপত্র করা হয়। ভাসমান বীমাপত্র, যে বীমাপত্রে একটি প্রতিষ্ঠানের মালিকানাধীন একাধিক জাহাজ নির্দিষ্ট সময়ের জন্য বীমা করা হয়। বিভিন্ন সময় ছেড়ে যাওয়া জাহাজ সম্পর্কে বীমাকারীকে অবহিত করা হয় এবং ক্ষতি হলে সেই অনুযায়ী সেটা পূরণ করা হয়। যেমন একটি কোম্পানির 5টি জাহাজ একটা বীমাপত্রের আন্ডারেই থাকতে পারে। ধরো 5টা জাহাজ আছে, 5টা জাহাজই সেম কোম্পানির আন্ডারে যদি বীমাপত্র করা হয় সেটাকে, বা সেম একটা বীমাপত্রের আন্ডারে যদি থাকে তখন সেটাকে আমরা ভাসমান বীমাপত্র বলবো। তারপর স্বার্থ বীমাপত্র, বিষয়বস্তুর উপর স্বার্থ আছে এমন ব্যক্তি যে বীমাপত্র নেয় তাকে আমরা স্বার্থ বীমাপত্র বলি। যেমন ধরো কোনো মিস্টার এক্স একজন ব্যক্তি যার উপর ধরো তার জাহাজের মালিকানাধীন, তার জাহাজ মালিকানাধীন জাহাজের উপরে একটি বীমাপত্র নিলেন, তাকেই তার স্বার্থ কি, যে তার স্বার্থ হচ্ছে তার জাহাজ। আর যে ব্যবসায়ী পাঠাচ্ছে সেও নিলেও তার স্বার্থ পণ্য। এটা হলো আমাদের স্বার্থ বীমাপত্র। তারপরে আসলো কি যুগ্ম বীমাপত্র, ডুয়েল ইন্স্যুরেন্স। এই বীমাপত্র একই বস্তুর উপর একাধিক বীমাকারীর সাথে চুক্তি করা হয়। অর্থাৎ একই জিনিস আমি 2টা বা 3টা কোম্পানির সাথে যদি চুক্তিবদ্ধ হই, একটি জাহাজের বিপরীতে ধরো আমি 3টা কোম্পানির সাথে চুক্তিপত্র হলো, 3টা বীমা কোম্পানি একত্রিত হয়ে যখন একটি বীমাপত্র গ্রহণ করে, মানে একটা, অনেক ক্ষেত্রে দেখা যায় অনেক বড় জাহাজ, তো একটা বীমা কোম্পানির ওখানে না করে 2-3টা বীমা কোম্পানি সে মিলে ওই একটা জাহাজের ইন্স্যুরেন্স করায়, তখন সেটাকে আমরা যুগ্ম বীমাপত্র বলতেছি। একটা বীমাপত্রই বাট কোম্পানি 2-3টা মিলে এটা করতেছে। পরে আসলো যৌগিক ঝুঁকির বীমাপত্র, এটাকে আমরা বৃহৎ ঝুঁকিও বলি। মূলত বড় ধরনের মূল্যের বিষয়বস্তুর ক্ষতিপূরণের জন্য এই ধরনের বীমা পত্র গ্রহণ করা হয়। যে বীমায় একাধিক বীমা কোম্পানি একই সাথেই থাকে এবং তাকে যৌথ বা যৌগিক বীমাপত্র বলা হয়। একাধিক বীমা কোম্পানি একত্রিত হয়ে এটাও করে। ক্ষতি সংঘটিত হলে সকল বীমাকারী তখন আনুপাতিক হারে সেটা করে দেয়। জাহাজ ও জাহাজের পণ্যে বিশাল অঙ্কের বিষয়বস্তু হলে তখন এটা করা হয়। অনেকটা যুগ্ম বীমার মতোই, বা যুগ্ম বীমা অল্প টাকা হইলেও করা যায়, কিন্তু যৌগিক বীমার ক্ষেত্রে আসলে বড় ধরনের ঝুঁকি এড়ানোর জন্য যখন কোম্পানিগুলা করে। তারপর আসলো মুদ্রা বীমাপত্র, যে বীমাপত্রে নির্দিষ্ট মূল্য বৈদেশিক মুদ্রায় পরিশোধ করা হয়, এমনকি বৈদেশিক মুদ্রার দাবিও আদায় করা হয়, তাকে বৈদেশিক মুদ্রা বীমাপত্র বলা হয়। অর্থাৎ তোমার বাংলাদেশি কোনো কোম্পানির সাথে বীমা চুক্তিটা হলো, কিন্তু ক্ষতি হলে সেটা ডলারে পেমেন্ট হবে, এটারও মেয়াদ 1 বছরের উপরে হইতে পারবে না, 1 বছর সর্বোচ্চ। তারপরে আসলো ছাউনি বীমাপত্র, এটাও নির্দিষ্ট সময়ে নির্দিষ্ট পথযাত্রায় বীমাকৃত বিষয়বস্তুর উপর মূল্য নির্ধারণ করে এই বীমাপত্রটা করা হয়। নির্দিষ্ট সময় ও নির্দিষ্ট পথযাত্রায় বীমাগ্রহীতা পরিবহন পণ্য আনুমানিক মূল্য একটা অনুমান করে, মূল্যটা অনুমান করা হয়, মূল্য অনুমান করা হয়, নির্ধারিত হয় এবং চুক্তিপত্র গৃহীত হয়। ধরো ঢাকা না চিটাং থেকে যাবে প্রোডাক্ট লন্ডন, তো সকল পণ্য ধরো আমরা একটা এস্টিমেটেড ভ্যালু ধরো 50 কোটি টাকা বীমা করা হলো, এরূপ বীমাপত্রই আমরা ছাউনি বীমাপত্র বলতে পারি। তো এটা ফিক্সড অ্যামাউন্ট না, মানে আশেপাশের একটা অনুমান ভিত্তিক অ্যামাউন্ট ধরে যখন এই বীমাটা করা হয় তখন সেটাকে ছাউনি বীমাপত্র বলে। বন্দর ঝুঁকি বীমাপত্র, বন্দরে নির্দিষ্ট সময় যতক্ষণ আকাশটা থাকবে বা পণ্যটা যতক্ষণ থাকবে, এই বন্দরে থাকাকালীন সময়ে যাতে ক্ষতি না হয় বা ক্ষতি হইলে সেটা পূরণ হয়, সেই ক্ষতিপূরণের ঝুঁকি হ্রাস করতে পারি, তার জন্য যে বীমা সেটা হচ্ছে বন্দর ঝুঁকি বীমাপত্র। অর্থাৎ পোর্টে থাকাকালীন, চিটাং পোর্টে আছে, ধরো আগুন লাগলো বা কোনো কারণে
ওইখানেই কোনো চুরি হয়ে গেল বা ডাকাতি হয়ে গেল, বা ওই বন্দরের এলাকায় কোনো ঘূর্ণিঝড়, বড় ধরনের ঘূর্ণিঝড় হলো, প্রোডাক্ট কিছু নষ্ট হয়ে গেল, ঠিক আছে? তো এই ধরনের ঝুঁকি দূর করার জন্য বন্দর ঝুঁকি বিমাপত্র করা হয়। এছাড়াও আরো অনেকগুলা বিমাপত্র অনেক বই অনুযায়ী তোমরা দেখতে পারো, নৌ বিমায় আরো কিছু প্রকারভেদ, বই ভেদে অনেকগুলো আছে, বাট মূলত এই 12 ধরনের বিমাপত্রই আমরা বেশি দেখতে পাই। তো তোমরা এই 12টাই পড়বে, আর যদি কারো বইতে আরো 2-1টা বেশি দেখো, সেটাও তোমরা তোমাদের জানার জন্য পড়ে রাখতে পারো। তবে এই 12টা অবশ্যই তোমাদের পড়তে হবে। তো এই হচ্ছে নৌ বিমার প্রকারভেদ। আবারও বলতেছি, এখান থেকে তোমাদের সৃজনশীল প্রশ্ন আসে, এখান থেকে তোমাদেরকে বুঝতে হয় যে কোন বিমাপত্রের আওতায় পড়ছে, এবং সেই অনুযায়ী তোমাদের সৃজনশীলের প্রশ্নের উত্তর দিতে হবে। তো এবার আসলাম চুক্তি করার ক্ষেত্রে আমাদের কি কি আবশ্যকীয় শর্ত পালন করতেই হবে। তো প্রথমেই আমরা কিছু শর্ত ব্যক্ত থাকে, কিছু শর্ত অব্যক্ত থাকে, অর্থাৎ কিছু বলে দেওয়া শর্ত, কিছু না বলা শর্ত, তাই না? ব্যক্ত আর অব্যক্ত। তো প্রথমেই আমাদের নৌযান শর্ত, অর্থাৎ যানের একটা শর্ত থাকবে, অর্থাৎ আমার জাহাজটা কি, জাহাজে বিভিন্ন বিষয়, সেগুলা জাহাজটি কিরকম, কোন মডেল, এই ধরনের শর্তগুলো থাকতে হবে। জাহাজের অবস্থা, চুক্তি করার জন্য জাহাজের অবস্থা সম্পর্কে বিস্তারিত লেখা থাকতে হবে। জাহাজটি চলাচলের জন্য নিরাপদ কিনা, কতটা এটা ব্যবহার হয়েছে, কত বছর ধরে ব্যবহৃত হচ্ছে, এই বিষয়গুলো থাকবে। নাবিকের সংখ্যা, তো ওই জাহাজে কতজন নাবিক আছে, জাহাজে চলাচলের জন্য কতগুলা লোক ওইখানে থাকতে হয়, তারা কতটা ট্রেন্ড এই জাহাজ চালানোর ব্যাপারে, তাদের পরিচিতি, এই সব জিনিস থাকতে হবে। রক্ষণাবেক্ষণের নীতি বা শর্ত, নৌপথে চলাচলের সময় জাহাজে বিভিন্ন ত্রুটি হইতে পারে, এই ত্রুটিগুলা দেখা দিতে পারে। তো এই ত্রুটিগুলা রক্ষণাবেক্ষণের জন্য যে রক্ষণাবেক্ষণকারী সঙ্গী হলে তাদের বিবরণও থাকতে হবে, অর্থাৎ টেকনিশিয়ান যারা জাহাজের সাথেই থাকে, কারণ হঠাৎ একটা ত্রুটি হলো তো জাহাজ তো সমুদ্রের মাঝে, তো সেই ত্রুটি দূর করবে যারা, সেই টিমের ইনফরমেশনও থাকতে হবে। বা তাদেরকে আমরা বলতে পারি প্রহরীও বলতে পারি, বা রক্ষী, জাহাজটাকে রক্ষা করবে, রক্ষণাবেক্ষণ করবে। জাতীয়তার শর্ত, জাহাজটির জাতীয়তা সম্পর্কে বিবরণ থাকতে হবে, যেটা কোন দেশি জাহাজ। তাছাড়া সমুদ্র যাত্রাকালীন জাতীয়তা যদি পরিবর্তন হয়, সেটাও থাকতে হবে, যে এটা আমেরিকান জাহাজ হলে আমেরিকান জাতীয়তায় এটা থাকতে হবে। নিরপেক্ষতার শর্ত, বীমাকৃত জাহাজ অথবা জাহাজের পণ্য মালিকানায় নিরপেক্ষতার বিষয়টি উল্লেখ থাকতে হবে, জাহাজ বা পণ্যে নিরপেক্ষতা প্রমাণ সংযুক্তি থাকতে হবে, অর্থাৎ দুইটা নিরপেক্ষ থাকবে, পণ্য এবং জাহাজ দুটা আলাদা। যাত্রার তারিখ বা সময়, যাত্রা কখন হবে, কয় তারিখে হবে, কখন সেই সময় বন্দর ত্যাগ করবে জাহাজ, কত দিনের জন্য এই জাহাজটি সময় লাগবে পৌঁছাইতে, এই ধরনের তথ্য সব ব্যক্ত করতে হবে চুক্তিটা করার সময়। এবার কিছু অব্যক্ত তথ্য, সমুদ্রে চলাচল যোগ্যতা, চুক্তিতে উল্লেখ থাক বা না থাক, এটা সত্যি যে সমুদ্রে চলাচলের সময় জাহাজের চলাচল যোগ্যতা থাকা অপরিহার্য, এটা কিন্তু লেখা থাকে না। অর্থাৎ তুমি একটা 6 মাসের ট্রিপে যাবে একটা জাহাজ, ওই জাহাজে চলাচল যোগ্যতা আছে কিনা, অতদিন তার অত পাওয়ার আছে কিনা চলার মতন, তো এই যোগ্যতা থাকতে হবে। এগুলো হচ্ছে অব্যক্ত থাকবে, এগুলো লিখিত নাও থাকতে পারে। যাত্রার বৈধতা, প্রতিটি দেশের জাহাজের জন্য যাত্রাপথে একটা বৈধতা থাকতে হয়। অনেক সময় অনেক দেশের সাথে ওই দেশি জাহাজ ওইখানে ঢুকতে পারবে না, প্লেনের ক্ষেত্রেও হয় যে ধরো বাংলাদেশে অনেক প্লেন আছে, আমেরিকা এখন বৈধতা নাই ঢোকার, নিউ ইয়র্কে ঢুকতে পারে না, বা অনেক মিডল ইস্ট কান্ট্রিতে বা অনেক ইউরোপিয়ান কান্ট্রিতে বাংলাদেশি ফ্লাইট যাইতে পারে না। তো এরকম বৈধতা আছে কিনা জাহাজের, সেটাও জানা থাকতে হবে। কোনো শত্রু দেশ হইতে পারে, রাজনৈতিক কারণে একটি দেশের সাথে অন্য দেশের সমুদ্র পথযাত্রা অবৈধ ঘোষণা থাকতে পারে, তো সেই সম্পর্কে বিবরণ যদি নাও থাকে জাহাজে, এটা মেনে চলতে হবে।
কারণ যাত্রা শুরু করার আগে এটা দেখতেই হবে। যাত্রা পরিবর্তন না করা, কোনো কারণে যুক্তিসঙ্গত কারণ ছাড়া যাত্রা পরিবর্তন করা যাবে না। তো যাত্রা পরিবর্তন যদি করতে হয়, যেমন ধরো 25 তারিখে ছাড়ার কথা, সেটা 25 তারিখ ছাড়তে না পারে 28 তারিখে ছাড়বে। তো কারণ কি? এই কারণ যদি যুক্তিযুক্ত না হয় সেক্ষেত্রে সমস্যা। যুক্তিযুক্ত কারণ থাকলে সেটা পরিবর্তন করা যেতে পারে। যাত্রা শুরুতে বিলম্ব না করা, ইচ্ছাকৃতভাবে দেরি করা যাবে না। দেরির কারণে ক্ষতি হলে বীমা কোম্পানি কিন্তু সেই ক্ষতিপূরণ দিবে না। ইচ্ছা করে দেরি করলো, সে ক্ষতিপূরণ বীমা প্রতিষ্ঠান দিবে না। কোনো বিচ্যুতি না করা, চলাচলের পথে যদি ইচ্ছাকৃতভাবে কোনো বিচ্যুতি হয় তবে বীমা কোম্পানি কোনো টাকা দিবে না। তবে জরুরি প্রয়োজনে যদি বিচ্যুতি হয় তাহলে সেখানে সমস্যা নাই। বাট যদি ইচ্ছাকৃত কোনো কিছু করে সেই ক্ষেত্রে সমস্যা। ইচ্ছা করে সহজ কোনো একটা ক্যাপ্টেন একটা কিছু করলো, অবৈধ কোনো কাজ করলো, সেক্ষেত্রে বীমা কোম্পানি কোনো এই ক্ষতিপূরণ করবে না ক্ষতি হলে। তবে অনিচ্ছাকৃত যদি কিছু হয় সেই ধরনের হলে দাবি করা যাবে ক্ষতির। তো মূলত এই ছিল আজকের আলোচনা। আজকের হোমওয়ার্ক রক্ষণাবেক্ষণকারী শর্ত ও জাতীয়তার শর্ত সম্পর্কে তোমরা লিখবে অল্প কথা, এবং অমূল্যায়িত বীমাপত্র ও ছাউনি বীমাপত্র এটার মধ্যে সম্পর্কেও অল্প কিছু কথা লিখবে। তো আজকের আলোচনা এখানেই শেষ করব। আবারও বলতেছি, সবাই সাবধানে থাকবে, দ্বিতীয় ওয়েবের ব্যাপারে সচেতন থাকবে, এবং তোমরা ঘরে বসেই তোমাদের অনলাইন ক্লাসগুলো চালিয়ে যাবে এবং তোমাদের বোর্ড পরীক্ষার প্রিপারেশন সুন্দরভাবে নিতে থাকো। পরীক্ষা হবে না এইটা ভেবে সময় নষ্ট করো না, ঘরে থাকো, পড়াশোনা করো। যে কোনো সমস্যা হলে টিচারদের সাথে আলাপ করে সমস্যাগুলি সমাধান করে নাও। সকল টিচার তোমাদের এই সমস্যা সমাধানের জন্য কোনো সমস্যায় তারা ফেস করবে না। তোমরা তাদেরকে যোগাযোগ করলে তারা অবশ্যই তোমাদেরকে সমাধান দিবে। এটুকুন বিশ্বাস তোমরা তোমাদের শিক্ষকদের প্রতি রাখতে পারো। তো সবাই ভালো থাকবে, নিরাপদে থাকবে। সবাইকে ধন্যবাদ।